হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা অক্ষরের যে সংজ্ঞা এবং তার যে পারস্পরিক সম্পর্ক রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের কিন্তু এই যে সিলেবাস রয়েছে, সিলেবাস থেকে এখানে বাংলা যে ধ্বনি আছে সেখান থেকে কিন্তু আমি আলোচনা করেছি। প্রথমেই বাংলা বর্ণ এর আগে আমি ক্লাস করিয়ে দিয়েছি, ঠিক আছে, এবং আজকে বাংলা যে অক্ষর রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। ক্লাসগুলো অবশ্যই প্রত্যেকটা তোমরা দেখার চেষ্টা করবে। দেখো, আলোচনার বিষয় শুরু করার আগে প্রথমে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যে তোমরা যার যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই, বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের যে কোর্স ফি জায়গাটা একটু দেখো এখানে বলে দিচ্ছি। যারা মেজরে আছে তাদের জন্য আছে 1199, আর যারা মাইনরে আছে তাদের জন্য আছে 699। আর বিভিন্ন ইনফরমেশন স্ক্রিনে দেওয়া আছে, আমি আর আলাদা করে বলছি না। আমি তাহলে আলোচনার বিষয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। দেখো, তো প্রথমে বলেছি আজকে তোমাদের যে ক্লাস রয়েছে, ক্লাসে আলোচনার টপিক হচ্ছে অক্ষর, ঠিক আছে। কি বলছে, প্রথমে সংজ্ঞায় চলে যাই। বাংলা বর্ণমালার বর্ণ হলো ধ্বনি লিখিত রূপ, যা আর অক্ষর হচ্ছে সিলেবেল বললে একটি শব্দের উচ্চারণের ক্ষুদ্রতম একক। মানে এই বর্ণকে যে যদি আমরা উচ্চারণ করতে চাই তার যে ক্ষুদ্রতম বলতে ছোট্ট অংশটা, যেমন এর আগে ক্লাসে আমি উদাহরণ নিয়েছি, যদি বলি ভাত, ঠিক আছে, তো এই যে ছোট্ট ভ যে পড়ছে এটাকে কিন্তু আমরা অক্ষর বলবো। মানে এই যে বর্ণ তার ক্ষুদ্রতম যে একক রয়েছে সেটাকে কিন্তু আমরা অক্ষর বলি। এই বর্ণ হচ্ছে প্রতীক মাত্র, যার সাহায্যে ধ্বনি বা কথাকে লিখে প্রকাশ করা হয়। তো এদের সম্পর্কটাও একটু দেখে নিই। বলছে বর্ণ ও অক্ষরের যে পারস্পরিক সম্পর্ক, যা বাংলা ব্যাকরণে বর্ণ অক্ষরের মধ্যে সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সম্পর্ক কিন্তু রয়েছে। প্রথমে ধারণাগত পার্থক্যতে বলেছে বর্ণ যে আছে, এই বর্ণ এটি হলো ভাষার মৌখিক ধ্বনি, যেখানে সাংকেতিক ও লিখিত রূপ যেমন ক, খ, গ, ঘ ইত্যাদি কিন্তু রয়েছে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধারণাগত পার্থক্য। তারপরে অক্ষরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, অক্ষরের যদি সংজ্ঞা দিই, যেটা একটি উচ্চারণের একক, মুখ দিয়ে কথা বলার সময় এক ঝোঁকে এক নিঃশ্বাসে শব্দের যে যতটুকু অংশ উচ্চারণ হয় তাকেই কিন্তু আমরা অক্ষর বা দল বলি। যেমন ভাত বলছি তখন কিন্তু প্রথমে ভা বলছি, ঠিক আছে, এই যে প্রথমে যে একটু টুকরা উচ্চারণ হলো সেটাকে কিন্তু আমরা কি বলবো, অক্ষর বলবো। তো এখানে কিন্তু দুটা অক্ষর আছে, ভা ত, ভাত, ঠিক আছে। তো এইভাবে কিন্তু, যেমন আমরা উদাহরণ এখানে আরেকটা দিয়ে দিয়েছে, বলে দিয়েছে বাংলাদেশ দিয়ে। তারপরে দেখো কি বলছে, 2 নাম্বার বলেছে যে একটি অক্ষরের গঠন, যেখানে একটি মাত্র স্বরবর্ণ একা একটি অক্ষর তৈরি করতে পারে না। যেমন আমার শব্দের মধ্যে প্রথমটি আ রয়েছে, একটি স্বরবর্ণ, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যদি অক্ষরের গঠনগত দিক থেকে মাত্র স্বরবর্ণ যে রয়েছে এটা কিন্তু একাই একটি অক্ষর দিয়ে তৈরি হয় না। যেখানে অন্যদিকে একটি ব্যঞ্জন সাধারণত নিজে সম্পূর্ণ হতে পারে না, একটি পূর্ণাঙ্গ অক্ষর গঠনের জন্য ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত হতে হয়, ঠিক আছে। মানে ব্যঞ্জন বর্ণ কিন্তু একাই উচ্চারণ হতে পারে না। এর আগে ক্লাসে আমি আলোচনা করেছি যেখানে স্বরবর্ণর প্রয়োজন কিন্তু লাগে এই ব্যঞ্জন বর্ণ উচ্চারণের ক্ষেত্রে। 3 নম্বরে বলেছে লিখিত রূপ বা বনাম উচ্চারিত রূপ, যেখানে লিখিত আকারে ক একটি বর্ণ কিন্তু উচ্চারণের সময় এটি একটি অক্ষর হয়ে যায়, কারণ এর সাথে কিন্তু কোনো সহজাত অধ্বনি মিশে থাকে না, ঠিক আছে। যেমন ক, ঠিক আছে, এইভাবে কিন্তু উচ্চারণ হচ্ছে। যখন কোনো ব্যঞ্জনের সাথে কোনো স্বরচিহ্ন যেমন আকার ইকার যুক্ত হয় তখন লিখিত বর্ণ সংখ্যা যে রয়েছে এইভাবে কিন্তু অক্ষরের সঙ্গে ভিন্ন হতে পারে না, ঠিক আছে। তো এটা লিখিত রূপ বনাম পার্থক্য। তো এই কটাই কিন্তু পার্থক্য ছিল, মানে পারস্পরিক সম্পর্ক যে রয়েছে বর্ণের মধ্যে। তাহলে আজকে ক্লাসের আলোচনা কিন্তু আমার এতটাই ছিল অক্ষর নিয়ে। আলোচনার বিষয় এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।